আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করে দেখাবো। বলছি না এগুলো থেকে আপনার এক্সামে কমন পড়বে, বাট আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনার এক্সামে কোন ধরনের কোশ্চেন থাকে এবং এই রিলেটেড অন্য যে কোনো কোশ্চেন আসলে আপনি খুব সহজেই সলভ করতে পারেন। দেখুন এখানে আছে হুইচ পার্টস অফ স্পিচ ইজ বুক। এখানে জানতে চাইছে বুকটা কোন পার্টস অফ স্পিচ। এটা আমরা অনেকেই খুব ইজি মনে করি, কিন্তু এরপর আমরা অনেকেই ভুল করে ফেলি। এটা হবে নাউন অ্যান্ড ভার্ব। আমরা বুক অর্থ বই অর্থ আমরা জানি কি এটা নাউন, ঠিক আছে, কিন্তু বুক শব্দটা মাঝে মাঝে ভার্বও হয়। যেমন বুক অর্থ কিন্তু মাঝে মাঝে লিপিবদ্ধ করা বা সংরক্ষণ করা। যেমন ধরেন আমরা অনেক সময় বলি একটা থিয়েটার বা একটা নাটক, একটা ছবির টিকিট সংরক্ষণ করো, অথবা একটা বাস ট্রেন বিমানের টিকিট বুক করো। এই বুক অর্থও কিন্তু আমরা কি করি, এই বুকটাকে ব্যবহার করি। দ্যাট মিনস এটা কিন্তু ভার্ব অর্থেও ব্যবহৃত হয়। এরপরে দেখুন এখানে আছে আই নিড ড্যাশ মিল্ক। এখানে এই মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা জানি যেই নাউনগুলোকে গণনা করা যায় না সেটাই আনকাউন্টেবল নাউন। তার মানে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় এ লিটল বসে, এ ফিউ বসে না। তার মানে এটাই হবে এখানে কারেক্ট অ্যান্সার, আই নিড আ লিটল মিল্ক। যদি বলি কি যে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, তার মানে এখানে কি হবে দেখুন, ফ্রেন্ডস আমরা জানি কি কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনের পূর্বে আমরা জানি সবসময় এ ফিউ বসে, তার মানে এখানে হবে এ ফিউ। তার মানে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। তো আমাদের মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউনের পূর্বে বসে হচ্ছে এ ফিউ, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে হচ্ছে এ লিটল। এরপর দেখুন এখানে আছে হুইচ অফ দিস সেন্টেন্সেস ইজ কারেক্ট, মানে নিচে কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা জানতে চাইছে। তো আমাদের মনে রাখতে হবে, দেখুন এখানে আছে দ্য মোর হি গেটস মোর হি ওয়ান্টস। এখানেও মোর আছে, এখানেও মোর আছে। মনে রাখবেন দুটা কম্পারেটিভ ডিগ্রি যদি পাশাপাশি থাকে দুটার পূর্বেই দি বসে। আর যত তত বোঝাতেও কিন্তু দুটা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কখনই দা বসে না, কিন্তু যদি পাশাপাশি দুটা কম্পারেটিভ থাকে তখন কিন্তু আপনার ডি ইউজ করতে হবে। যেমন কি অনেক সময় আমরা বলি কি দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। এটার মানে হচ্ছে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন অর্থ হচ্ছে যতই পড়িবে ততই শিখিবে। তার মানে যত তত ব্যবহার করতে কিন্তু মোর এখানে আছে মোর, দুটা কম্পারেটিভের পূর্বে দেখুন এখানেও দা এখানেও দা। তার মানে দেখুন দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, মানে সে যত চায় ততই পায়। এখানেও যত তত বোঝানো হয়েছে, এখানে মোরের পূর্বে দা হবে, এখানেও মোরের পূর্বে দা হবে। এটাই হবে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন ওপেন দ্য ডোর। এটা কি হবে, এটার প্রপার্টি কোয়েশ্চেনটা জানতে চাইছে। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় টেক কোয়েশ্চেন করার সময় সবসময় আপনি উইল ইউ ব্যবহার করবেন। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, যে আদেশ উপদেশ অনুরোধ এগুলো যদি বোঝানো হয় তখন আমরা সবসময় টেক কোয়েশ্চেন করার ক্ষেত্রে উইল ইউ ইউজ করবো। যেমন রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা টেক কোয়েশ্চেন করতে বলে আপনি উইল ইউ ব্যবহার করবেন। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো, এটাও কিন্তু একটা উপদেশ। এটার ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন, টেক কোয়েশ্চেন করার সময় উইল ইউজ করবেন। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় আমরা টেক কোয়েশ্চেন করার সময় উইল ইউজ করব। এরপর দেখুন এখানে আছে হি ইজ ড্যাশ এম এ। এখানে কি এ হবে না এন হবে নাকি দা হবে। তো আর্টিকেল আমরা অনেকে আর্টিকেলে আমাদের অনেক ধরনের প্রবলেম থাকে যে আমরা প্রপারটা সলিউশন করতে পারি না। মনে রাখবেন যে এ ই, এরপরে হচ্ছে আপনার এ ও আ, এই পাঁচটা যখন উচ্চারণ হবে তখন আপনি সবসময় এন ইউজ করবেন। এছাড়া অন্য যে কোনো জায়গায় আপনি কি ইউজ করবেন, এ ইউজ করবেন। বাউল কনসোনেন্টের ভেজালে যাওয়ার দরকার নাই। দেখুন এখানে আছে এম, এম শব্দটা যদি আমরা উচ্চারণ করি এম, এ আসে না, দেখুন এখানে কিন্তু এ আছে, তার মানে এখানে আমরা এন ইউজ করব। এটা হবে এখানে কারেক্ট। যদি বলি কি যে বি এ, এখানে কি ইউজ করুন, বি শব্দটা যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু এখানে এ ই এ অ কোনোটাই আসে না, তার মানে এখানে হবে এ। যদি বলি ওয়ান, ওয়ান শব্দটা আমরা কীভাবে লিখি ও ওয়ান, তার মানে এখানে উ উচ্চারণ হয়, এখানে কোথাও কি উ আছে নাই, তার মানে এখানে আমরা কি ইউজ করব, এ ইউজ করব। যদি বলি কি যে অনেস্ট, অনেস্ট শব্দটা উচ্চারণ করতে আমরা স্বরেও দিয়ে উচ্চারণ করি, দেখুন এখানে কিন্তু স্বরেও আছে, দ্যাট মিনস এখানে আমরা এন ইউজ করব। তার মানে মনে রাখবেন এ ই এ অ আ এই পাঁচটা যখন উচ্চারণ হবে তখন আপনি এন ইউজ করবেন। এছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে আপনি এ ইউজ করবেন। আর দা তো বসবে যে কোনো নির্দিষ্ট জিনিসগুলোর পূর্বে আমরা দা ইউজ করব। এরপরে দেখুন
এখানে আছে দ্য কারেক্ট স্পেলিং ইজ, এখানে নিচের কোনটা কারেক্ট স্পেলিং সেটা জানতে চাইছে। তো আমরা অনেকেই জানি কি যে ফুল যখন লিখি, ফুল সম্পূর্ণ অর্থে ফুল বানানটা এভাবে লিখি, কিন্তু যখন ফুলফিল লিখবেন তখন আপনি ফুলফিল লিখতে যেয়ে এল দুটা দেওয়ার প্রয়োজন নাই, FULFILL এভাবে হবে ফুলফিল বানানটা, FUL হবে এখানে FILL হবে, এখানে এটাই হচ্ছে এখানে কারেক্ট, FULFILL। এরপর দেখুন দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার্স। তা আমরা জানি টেকের সাথে আফটার হয়, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টেক আফটার শব্দের অর্থ হচ্ছে আপনার সাদৃশ্য, মানে মিল থাকা, একজনের সাথে আরেকজনের মিল থাকা। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার মানে মেয়েটি তার মায়ের মতো, এরকম আর কি। এরপর দেখুন এভরিওয়ান শুড ড্যাশ দ্য ট্রুথ, এখানে আছে কি এভরি, আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরি থাকে না, এখানে দেখুন শুড হচ্ছে একটা মোডাল ভার্ব, আমরা সকলেই জানি মোডাল ভার্বের পরে সবসময় V1 হয়। তার মানে দেখুন এখানে আছে শুডের পরে কি স্পিক হবে না, স্পিকিং হবে না, টু স্পিক হবে, এখানে হবে স্পিক। কিন্তু আপনার যে জায়গাটাতে প্রবলেম হতে পারে মনে রাখবেন যে মোডাল ভার্বের সাথে যদি বি অথবা হ্যাভ থাকে তখন আপনাকে V3 বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। মোডাল ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর মোডাল ভার্বের সাথে যদি বি অথবা হ্যাভ থাকে তখন আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। যেমন এখানে শুডের পরে আমরা কি বসাবো, স্পিক, কিন্তু এখানে যদি শুডের সাথে বি থাকতো, শুড বি বা শুড হ্যাভ এরকম যদি থাকতো তখন কিন্তু স্পিক হইতো না, এখানে হইতো স্পোকেন। তার মানে আপনাকে মনে রাখতে হবে যে মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর মোডাল ভার্বের সাথে বি অথবা হ্যাভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর দেখুন এখানে আছে হুইচ অফ দিস ওয়ার্ডস ইজ নট কারেক্টলি স্পেলড, মানে এখানে নিচের কোনটি সঠিক, ভুল বানান সেটা জানতে চেয়েছে, মানে কোনটা সঠিক না। দেখুন এখানে আছে ইন্টেলিজেন্ট, আমাদের মনে রাখতে হবে ইন্টেলিজেন্ট বানানের মধ্যে ইটা নাই, এর জায়গায় আপনার আই হবে, এর জায়গায় যদি আই দেন এটা কারেক্ট হয়ে যাবে, INTELLIGENT ইন্টেলিজেন্ট। এছাড়াও এই বানানটা অনেক সময় আপনার এক্সামে থাকে। কমিটি বানানটা মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন, মনে রাখবেন কমিটি বানানে দুটা এম থাকে, দুটা টি থাকে, দুটা ই থাকে, এই জিনিসটা মনে রাখলে কমিটি বানানটা আপনার আর ভুল হবে না, CUMMITTE। আর সাইকোলজিক্যাল বানানটা মনে রাখার জন্য আপনি যে কাজটা করতে পারেন, একটা কথা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে পিসি চলো যাইকাল। পিসি বলতে আমরা বুঝি PSY, পিসি চলো, CHULU চলো, যাই GI যাই, CAL কাল, পিসি চলো যাইকাল। এটা যদি আপনি মনে রাখতে পারেন সাইকোলজিক্যাল বানানটা খুব সহজেই মনে রাখতে পারেন। তো এভাবে খুব সহজে কারেক্ট স্পেলিং আপনি মনে রাখতে পারেন। এরপরে দেখুন এখানে আছে ডোন্ট লুক ডাউন ড্যাশ দ্য পুর। আমরা অনেকে একটা ফ্রেজ শিখেছিলাম যে লুক ডাউন আপন, এটার অর্থ হচ্ছে ঘৃণা করা বা অবজ্ঞা করা আর কি। দেখুন ডোন্ট লুক ডাউন আপন হবে এখানে দ্য পুর, মানে গরিবদের কখনো অবজ্ঞা করো না, ঘৃণা করো না, এরকম অর্থে লুক ডাউনের সাথে আপন হয়। এরপর দেখুন আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000, মানে এখানে এটা হচ্ছে একটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হোক, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এগুলাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোতে সিন্স এবং আপনার ফর হয়। তো এখন কখন সিন্স হয় কখন ফর হয় এটা নিয়ে আমাদের অনেকেরই একটু প্রবলেম হয়। মনে রাখবেন যে এখানে দেখুন আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, আমি ঢাকা বাস করতেছি 2000, মানে 2000 সাল থেকে আমি ঢাকাতে বাস করতে, এখানে হবে সিন্স। এখন প্রশ্ন হচ্ছে ফরটা কখন হতো, যদি 2000 না থেকে এখানে হইতো যে 15 ইয়ার্স, যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা 15 ইয়ার্স, মানে আমি 15 বছর ধরে ঢাকা বাস করতেছি। তার মানে এই অর্থে এখানে কি হইতো 15 ইয়ার্স, মানে ফর হতো, ফর 15 ইয়ার্স হতো। যদি বলি কি যে আই হ্যাভ বিন ওয়াকিং ড্যাশ মর্নিং, আই হ্যাভ বিন ওয়াকিং ড্যাশ মর্নিং, এখানে কি সিন্স হবে নাকি ফর হবে, এখানে হবে কি সিন্স হবে। যদি এখানে মর্নিংয়ের জায়গায় বলি যে 2 আওয়ার্স, যে আই হ্যাভ বিন ওয়াকিং ড্যাশ 2 আওয়ার্স, আই হ্যাভ বিন ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে হাঁটতেছি। তার মানে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন কখন সিন্স হবে কখন ফর হবে। এরপরে দেখুন
3/4 অফ দ্য ওয়ার্ক ফিনিশড। যদি ফ্র্যাকশন থাকে কোনো সেন্টেন্সের প্রথমে, তখন পরে যেই নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী আপনি ভার্ব ইউজ করতে পারেন। দেখুন এখানে যেহেতু দ্য ওয়ার্ক আছে, তো দ্য ওয়ার্কের সাথে অবশ্যই কী হবে, এখানে হ্যাজ বিন হবে, যে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। এরপর দেখুন এখানে আছে 1/3, এটাও কিন্তু একটা ফ্র্যাকশন। এরপর দেখুন দ্য স্টুডেন্টস আছে, দ্য স্টুডেন্টের সাথে ইজ হবে নাকি আর হবে, এখানে কিন্তু আর হবে। তো মনে রাখবেন আপনি যদি ফ্র্যাকশন প্রথমে থাকে, এরপরে যে নাউনটা আছে এটার উপর ডিপেন্ড করে আপনি ভার্বটাকে ইউজ করতে হবে। এরপর দেখুন আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ওপেন দ্য ডোর। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আপনি প্যাসিভ করতে যান, তখন আপনাকে লেট দ্বারা সেন্টেন্সটা শুরু করতে হবে। এরপরে যে শেষে যে অংশটা আছে এটাকে প্রথমে নিয়ে আসতে হবে, লেট দ্য ডোর নিয়ে আসবেন প্রথমে, এরপরে বি ইউজ করতে হবে। এরপরে ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি কি, যে ওপেন্ড হবে এখানে, লেট দ্য ডোর বি ওপেন্ড, তার মানে এখানে লেট দ্য ডোর বি ওপেন্ড, এটা বি নাম্বার হবে আনসার, লেট দ্য ডোর বি ওপেন্ড। এরপরে দেখুন হি ফাউন্ড দ্য গোল্ড কয়েন ড্যাশ দ্য ফ্লোর। এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এটা এক্সাম্পলগুলো দেখে আপনি কোশ্চেনটা মানে অপশনগুলো দেখে আপনি আনসারটা বের করতে পারেন। দেখুন এখানে আছে অ্যাজ হি হ্যাড ক্লিনড হোয়াইল হি ক্লিনস হোয়াইল ক্লিনিং। হোয়াইলের পরে যদি কোনো ভার্ব আসে, তখন ওই ভার্বটার সাথে সবসময় কী হবে, আইএনজি হবে। হোয়াইলের পর ভার্ব প্লাস আইএনজি হয়। আর হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট আসে, হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট আসে, তখন আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি কি, যে ওয়াজ ওয়ারের পরে ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ ওয়ারের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো এখানে দেখুন আই স আ বুট হোয়াইল। দেখুন এখানে হোয়াইল আছে, হোয়াইলের পরে কিন্তু ডিরেক্ট ভার্ব না, এখানে একটা সাবজেক্ট আছে। আমরা জানি হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তখন পাস্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ারের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এখানে হবে ওয়াজ ওয়াকিং হবে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন এখানে জানতে চাইছে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট রেসপেক্ট ডিসঅনেস্ট পিপল। এটাকে আপনার প্যাসিভ করতে বলছে। তো প্যাসিভ করার নিয়ম হচ্ছে, আমরা জানি সেন্টেন্স, এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমরা জানি অবজেক্টটা প্রথমে চলে আসে, প্রথমে আসবে হচ্ছে আপনার ডিসঅনেস্ট পিপল। এরপর যেহেতু ডোন্ট রেসপেক্ট প্রেজেন্ট টেন্স আছে, আমরা জানি পিপলের পরে প্রেজেন্ট টেন্স থাকলে এম ইজ আর, এখানে পিপল যেহেতু আছে আর হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এরপরে দেখুন এখানে যেহেতু নেগেটিভ আছে সেন্টেন্সটা আমরা এখানে নট ইউজ করলাম, আর নট। এরপর রেসপেক্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেসপেক্টেড। এরপর প্রথম আছে উই, উই থাকলে আমরা জানি শেষে বাই আস হয়, আমাদের প্যাসিভ হয়ে গেল। তো দেখুন এটা কোথায় আছে, ডিসঅনেস্ট পিপল আর নট রেসপেক্টেড বাই আস, এটা হবে এখানে কারেক্ট। এরপরে দেখুন এখানে আছে চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ, মানে নিচের কোনটি প্রপার ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা জানতে চেয়েছে। আমরা জানি হয়ার মানে ডব্লিউএস কোশ্চেনের পর যদি কি ভার্ব থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখুন এখানে ডব্লিউএস কোশ্চেনের পর এটাও ভার্ব আছে, এখানেও ভার্ব আছে, তার মানে ইউ, এটা ভার্ব নেই, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। কিন্তু এখানে দুটা তো কারেক্ট আনসার হবে না। আমরা জানি ইউর সাথে সবসময় কি হয়, ডো হয়, ডাজ হয় না। ডাজ হয় কার সাথে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যেমন ইট, হি, শি, এই ধরনের ওয়ার্ডগুলোর সাথে ডাস হয়। তার মানে এখানে হোয়ার ডো ইউ কাম ফ্রম, এটাই হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন ওড ইউ মাইন্ড ড্যাশ ফর আ ফিউ মিনিটস। আমরা জানি কি, যে ওড ইউ মাইন্ড, এরপরে আপনার লুক ফরওয়ার্ড টু, এরপরে আপনার উইথ আ ভিউ টু, এরপরে হচ্ছে আপনার বি ইউজ টু বা গট ইউজ টু, এরপরে হচ্ছে আপনার ক্যান নট হেল্প বা কুড নট হেল্প। উড ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি ইউজ টু, গট ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। এই ধরনের ওয়ার্ড পাইলে এরপর যদি ফিল ইন দ্য গ্যাপস আসে ওই জায়গায় ভার্ব প্লাস আইএনজি ইউজ করবেন। তার মানে অডিও মাইন্ডের পরে কী হবে, ওয়েটিং হবে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি এখানে কি জানতে চেয়েছে, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব নাকি নাউন। আমরা জানি কোনো ওয়ার্ডের সাথে আইটি ওয়াই থাকলে সেটা নাউন হয়।
এছাড়াও আমরা কি যে একটা কবিতা শিখেছিলাম, সেটা হচ্ছে যে শন শন মেন্ট নেস হুড শিপ, শন শন মেন্টেন্স হুড শিপ, CE CY CH TH ER OR UR URE ডম এস ISM IST ওয়াই TY ITY। এই ওয়ার্ডগুলো যদি মানে এইগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটা সবসময় নাউন হবে। তার মানে দেখুন ITY এখানে আছে, শেষে ITY আছে, এটা হবে নাউন। তো এই কবিতাটা মুখস্থ করলে আপনি খুব সহজে নাউনকে আইডেন্টিফাই করতে পারবেন। তো এরপরে দেখুন এখানে আছে হি ইজ ডেকোরেটিং হিজ ফ্ল্যাট উইথ আ ভিউ টু। আমরা কিছুক্ষণ আগেই শিখলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ওড ইউ মাইন্ড, বি ইউজ টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পর ভার্ব প্লাস আইএনজি হয়। এখানে উইথ এ ভিউ টু আছে, এরপরে কী হবে, এই সেলিং হবে। এরপরে দেখুন এভরি মাদার অফ মাই ফ্যামিলি ড্যাশ হেয়ার টু নাইট। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে পরে ভার্বটা কী হয়, সিঙ্গুলার হয়। তার মানে এখানে ইজও ভার্ব আছে সিঙ্গুলার, ওয়াজও আছে সিঙ্গুলার। এখন প্রশ্ন হচ্ছে ইজ হবে না ওয়াজ হবে, যেহেতু এখানে টু নাইট আজ রাত, তার মানে অবশ্যই এখানে ইজ হবে। এরপর দেখুন এখানে আছে দ্য সিঙ্গুলার অফ ডাটা, ডাটার সিঙ্গুলার ফর্ম কি সেটা জানতে চেয়েছে। তার মানে বোঝা গেল ডাটা হচ্ছে প্লুরাল, আর এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে আপনার ডেটাম। আমরা জানি যদি কোনো সিঙ্গুলার ফর্মের শেষে যদি ইউএম থাকে, এটার ইউএমকে উঠাই দিয়ে যদি আপনি এ বসান তখন এটা প্লুরাল হয়ে যাবে। যদি বলি কি যে মিডিয়াম, দেখুন মিডিয়ামের শেষে কিন্তু ইউএম আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। যদি বলি এটার প্লুরাল ফর্ম কি হবে, কি মিডিয়া হবে। এরকম অনেক আছে, যেমন কারিকুলাম, কারিকুলা, মেমোরেন্ডাম, মেমোরেন্ডা, ডেটাম, ডেটা, মিডিয়াম, মিডিয়া। তার মানে এখানে এটার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে ডেটামই হবে। এরপর দেখুন ইট উড বি প্লেজেন্ট ইফ উই ড্যাশ হোয়ার টু গো। মনে রাখবেন ইফযুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, এর প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অপোজিট যে সেন্টেন্সটা থাকবে ওইটাতে আপনার উইল অথবা মে, শেল এগুলো হয়। আর ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয় তখন আপনার অপোজিট সেন্টেন্সটা উড হয়, উড বি। এরপরে হচ্ছে আপনার ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অপোজিট যে সেন্টেন্সটা থাকবে ওইটাতে হয় আপনার উড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো হয় আর কি। এখানে উড বা মাইট এগুলো হবে। একটু খেয়াল করুন, ইফযুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন অপোজিট সেন্টেন্সটা হবে উইল, মে, শেল এগুলো। আর ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন হবে আপনার উড বি, মাইট বি, এরপর হচ্ছে আপনার শেল বি, শুড বি এগুলা। আর ইফযুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় এর অপোজিট সেন্টেন্সটা হবে উড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো হয়। তার মানে দেখুন এখানে আছে কি ইফযুক্ত সেন্টেন্সটার অপোজিট যে সেন্টেন্সটা আছে এখানে আছে উড বি। তো আমরা জানি উড বি থাকলে ইফযুক্ত সেন্টেন্সটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখানে ইফের পরে উইর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি নিউ, এটা হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আর এখানে যদি উইল থাকতো তখন কিন্তু আপনার নো বসাতাম। আর যদি এখানে যদি উড হ্যাভ, মাইট হ্যাভ যদি এখানে থাকতো তখন আমরা এখানে কি বসাইতাম, হ্যাড নোন বসাতাম, মানে পাস্ট পারফেক্ট টেন্স বসাতাম। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। এরপর দেখুন মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল, কিছুক্ষণ আগে আমরা হোয়াইলের নিয়মটা শিখে আসলাম। যদি কোনো সেন্টেন্সে হোয়াইল থাকে পরে ভার্ব প্লাস আইএনজি হয়, আর হোয়াইলের পর যদি সাবজেক্ট আসে তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল হচ্ছে ওয়াজ ওয়াচিং। তার মানে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি। আশা করি এই কনসেপ্টটা একদম ক্লিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।